বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী, তাই না? আজকে তোমাদের পড়ানোর বিষয় হলো, তোমাদের আজকে চ্যাপ্টার নাম হলো উদ্ভিদ ও প্রাণী কোষের সংগঠন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কি তাহলে? কোষ গহ্বর। দেখো, কোষ গহ্বর বলতে কি বোঝায়? সবাই বইটা বের করো। আমরা পড়াই কোষ গহ্বর, সবাই বইটা বের করো। সবাই তোমরা বইটা বের করো, ঠিক আছে? আমরা এখন পড়াবো হলো কোষ গহ্বর, পৃষ্ঠা 24, 24 নম্বর কোষ গহ্বর পড়াবো। কোষ গহ্বরটা হলো মূলত পেঁয়াজের কোষ। যদি আমরা পরীক্ষা করে দেখি, দেখবে কোষের মধ্যে একটা বৃহৎ জায়গা ফাঁকা রয়েছে। ফাঁকাটাকে বলা হচ্ছে কি? কোষ গহ্বর। কি বলছে? ফাঁকা যে জায়গাটার নাম হলো কোষ গহ্বর। এই যে প্রাণী কোষে হলো এই ছোট অংশটা, আর উদ্ভিদ কোষে হলো এই যে সবচেয়ে বড় ফাঁকাটা। এই যে ফাঁকা মাঝখানে যে ফাঁকা অংশ, সেটাকে কোষ গহ্বর বলা হয়। নতুন কোষে কোষ গহ্বর ক্ষুদ্র বা অনুপস্থিত থাকতে পারে, কিন্তু একটা পরিপক্ক কোষে বা পরিণত কোষের মধ্যে কোষ গহ্বরটা অবশ্যই উপস্থিত থাকবে। উদ্ভিদ কোষে অবশ্যই গহ্বর থাকবে। একটি প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, তবে যদিও থাকে সেটা অনেক ছোট। উদ্ভিদ কোষে কোষ গহ্বরটা থাকবে, অবশ্যই থাকবে, এবং সেটা হবে অনেক বড়। কোষ গহ্বরে যে রস থাকে তাহলে কোষ রস বলে। কোষ গহ্বর উদ্ভিদ কোষে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোষ গহ্বর কোষ রসের আধার হিসেবে কাজ করে। ইহা ছাড়া কোষ চাপ এলে তাও নিয়ন্ত্রণ করে। কোষ গহ্বর কোষ ফাঁকা থাকে না, কোষ রস দ্বারা পূর্ণ থাকে। সাধারণত স্বচ্ছ একটা পানির মতো তরল পদার্থ থাকে, যা পূর্ণ থাকে, ফাঁকায় বলে এটাকে। ওই কোষ রসের মধ্যে কোনো অন্য কোনো কিছু থাকে না। যদি কোষের মধ্যে পানি কমে যায়, তাহলে কোষ রস সে পানি দিয়ে সেটাকে পরিপূর্ণ রাখে বা সজাগ রাখার চেষ্টা করে। কোষের মধ্যে কোনো চাপটা পাইলে সেই কোষ রস সেই চাপটাকে প্রতিরোধ করতে পারে। তাহলে কোষ রস কি? কোষের মধ্যে যে রস থাকে তাকে কোষ রস বলে। কোষ গহ্বরে যে রস থাকে তাহলে কোষ রস বলে। ইহা কোষের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমরা একটু সবাই পড়ি, পড়ে দেওয়ার চেষ্টা করি। সবাই পড়ি, আমরা একটু সবাই পড়ি। কোষ গহ্বরটা একটু পড়ি আমরা সবাই। আমরা কোষ গহ্বরটা পড়ি। কোষের মধ্যে বৃহৎ যে জায়গা ফাঁকা থাকে, এই ফাঁকাটাকে কোষ গহ্বর বলে। এই কোষ গহ্বরটা উদ্ভিদ কোষে বড় থাকে এবং উপস্থিত থেকে প্রাণী কোষে থাকতে পারে, নাও থাকতে পারে। যদি প্রাণী কোষে থাকে সেটা ছোট হবে, ঠিক আছে? প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, থাকলে ছোট হয়। উদ্ভিদ কোষ অবশ্যই থাকবে। কোষ গহ্বরে যে রস থাকে তাকে আমরা কোষ রস বলি। কোষ গহ্বরে উদ্ভিদ দুধের কোষে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোষ গহ্বর কোষ কাজ করে। ইহা ছাড়া কোষের উপর কোনো চাপ পড়ে।
হুম। তাহলে হয়েছে সবার? আমরা এখন পড়ব মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কাকে বলে, অথবা প্রশ্ন আসতে পারে মাইটোকন্ড্রিয়া কি শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় কেন, বা পাওয়ার হাউস বলা হয় কেন, এরকম প্রশ্ন আসে। আমরা বলছি আমরা এখন পড়বো মাইটোকন্ড্রিয়া। প্রশ্ন আসতে পারে মাইটোকন্ড্রিয়া বলতে কি বোঝায়, অথবা মাইটোকন্ড্রিয়াকে শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় কেন, বা মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয় কেন। তাহলে আমরা একটু দেখি, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় কারণ এই অঙ্গাণুর অভ্যন্তরে উৎপাদন এই অঙ্গাণুর অভ্যন্তরে শক্তি উৎপাদনের প্রায় সকল প্রক্রিয়া সম্পন্ন ঘটে। কি মাইটোকন্ড্রিয়া কি বলা হয়, শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় কারণ এই অঙ্গাণুর অভ্যন্তরে শক্তি উৎপাদনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়। এরা দণ্ডাকার, বৃত্তাকার বা তারকাকার হইতে পারে। তারকাকার হইতে পারে, দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত থাকে। মাইটোকন্ড্রিয়া সাধারণত দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত থাকে। বাইরের স্তরটা হয় মসৃণ আর ভিতরের স্তরটা হয় ভাঁজযুক্ত। মাইটোকন্ড্রিয়া প্রধান কাজ শ্বসন প্রক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদন করা। তাই মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলে। শক্তির আধার বলে। কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলে। একে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় কারণ এই অঙ্গাণুর অভ্যন্তরে প্রায় সকল বিক্রিয়া ঘটে। এরা দণ্ডাকার, বৃত্তাকার, তারকাকার হতে পারে। ইয়া দুই স্তর বিশিষ্ট, ভিতরের স্তরটা মসৃণ আর বাইরের স্তরটা ভাঁজযুক্ত। এই ভাঁজগুলোকে ক্রিস্টি বলে। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হলো শ্বসন প্রক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদন করা। তাই মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলা হয় বা পাওয়ার হাউস বলা হয়। মাইটোকন্ড্রিয়া প্রায় পরীক্ষায় আসে। তোমরা যদি পরীক্ষা হলে গেলে মাইটোকন্ড্রিয়া চলে আসছে পরীক্ষায়। আমরা একটু পড়ি, সবাই একটু পড়ি, এখনই পড়ি, 5 মিনিট পড়ি, আমরা 2 মিনিট পড়ি, পরে একটু পড়াটা দেই, তারপর আমরা কথা বলি, ঠিক আছে? তাড়াতাড়ি পড়ো। একটু পড়ো, আমরা সবাই একটু পড়ি। তোমাদের আছে উপস্থিত কম কেন? 31 জন, 30 জন, তোমাদের থাকে 40-45, ওটা নাকি? যেমন তোমাদের আছে হলো আমি, আহসান, আকিব, আকিব। আগামীকালকে বন্ধ থাকবে, ঠিক আছে? আবার পরের দিন খোলা থাকবে। আগামীকাল পয়লা বৈশাখ বন্ধ থাকবে। মারুফ, সজীব, তামিম, আহসান, তামিম, আহসান, আকিম, আশাব, আশিক, আশরাফুল, লাজিম, মেজবা, দিদারুল, আনাস, মুহিত, নাদিম, নাহিদ, নাইমুর, নয়ন, নিথর, অমি, সীমান্ত, সোয়েব, সরকার, মুর্তজা, আহমেদ, তাজ, তাজজিম, তানভীর, কামরুল হাসান, তারিফ, এগুলো হচ্ছে প্রেজেন্ট, আর বাকিগুলো তো অ্যাবসেন্ট, ঠিক আছে? এই যে এখন আবার কয়েকজন জয়েন করতেছে, রুহুল আমিন তো সবার জয়েন করবে, একটা ক্যাপচার করে দিবে। তারপরে শামীম ক্লাস 6, ভালো ছেলে, হয়েছে, সবার হয়েছে।
বলো কার হয়েছে একটু বলো তো দেখি। যার হয়েছে সে একটু বলো। আরেকটু বলো। নেক্সট। মাইটোকন্ড্রিয়া। হুম। তারকাকার তারার মতো আর কি, ঠিক আছে। মানে একটা মাইটোকন্ড্রিয়ার আকার তারকার মতো আর কি। তারা ছিল না তারা, ওরকম তারার মতো আকার যার, তারার কাকা। হয়েছে হয়েছে। তারপর আমরা একবার একটু পরে পড়াবো নিউক্লিয়াস। নিউক্লিয়াস আমরা পড়বো এখন। নিউক্লিয়াস কাকে বলে? প্লুটোর মধ্যে ভাসমান গোলাকার গর্ভস্থ নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াস নিউক্লিয়াস কোষের সকল শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। নবীন কোষে এদের অবস্থান কেন্দ্রে অবস্থান করে। পরিণত কোষে এদের অবস্থান কেন্দ্রে বা আশেপাশে হতে পারে। এরা গোলাকার, তবে কখনো কখনো উপবৃত্তাকার বা নলাকার হতে পারে। কোষের কোনো কোনো অঞ্চলে এটা থাকে না। কোষে কোনো কোষে নিউক্লিয়াস থাকে না, যাদেরকে থাকে না তাদেরকে আদি কোষ বলে। নিউক্লিয়াসের চারটা অংশ। একটা হলো নিউক্লিয়াস মেমব্রেন বা পর্দা, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিড তন্তু ও নিউক্লিওলাস নিয়ে গঠিত। আমরা যদি নিউক্লিয়াসের ছবিটা দেখি, দেখো নিউক্লিয়াস, সবাই খেয়াল করো। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিড তন্তু, আর একটা আছে নিউক্লিয়ার রন্ধ্র, ওটা অংশ বলে না, রন্ধ্র আছে। তাহলে এই চারটা অংশ হলো আমাদের নিউক্লিয়াসের মূলত চারটা অংশ। এই চিত্রটা আমাদের আগাইতে হবে। নিউক্লিয়াসের এই চিত্রটা আমাদের কিন্তু আগাইতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। আগামী ক্লাসে সবাই এই চিত্র আঁকায় নিয়ে আইবা। এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের। আগামী ক্লাসে তোমরা এই চিত্রটা নিয়ে আঁকায় নিয়ে আসবে। তাহলে আমরা কি অংশ করলাম? আমরা চারটা অংশের নামগুলো মুখস্থ করি। মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিড তন্তু আর নিউক্লিওলাস। নিউক্লিয় মেমব্রেন হলো নিউক্লিয়াসকে ঘিরে যে পর্দাটা থাকে তার নিউক্লিয়াস মেমব্রেন বলে। এই আবরণী সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের বস্তুগুলো আলাদা করে রাখে। একই সাথে এটি তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াসের ভিতরে তরল ও স্বচ্ছ পদার্থের নিউক্লিওপ্লাজম, এর মধ্যে ক্রোমাটিড তন্তু নিউক্লিওলাস থাকে। নিউক্লিওপ্লাজম আবার বলতেছি, নিউক্লিয়াসের ভিতরে স্বচ্ছ এবং তরল যে পদার্থ তার নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমের মধ্যে নিউক্লিওলাস আর ক্রোমাটিড তন্তু বাসন অবস্থায় থাকে। বুঝতে পারছো? তারপরে নিউক্লিওলাস। নিউক্লিওলাসটা হলো ওই যে ভিতরে যে কালো গোলাকার অংশ দেখা যায়, নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভিতরে বিন্দু নেই, অতি ক্ষুদ্র জঙ্গাণুটা ক্রোমাটিড তন্তুর সাথে লেগে থাকে, তাকে নিউক্লিওলাস বলে। এই দেখো নিউক্লিয়াস, কালো গোলাকার যে বস্তুটা হলো নিউক্লিয়াস। তারপরে ক্রোমাটিড তন্তু। ক্রোমাটিড তন্তু হলো যে নিউক্লিয়াসের ভিতরে যে সুতার মতো অংশগুলা, এগুলো হলো কি
ক্রোমাটিড তন্তু। নিউক্লিয়াসের ভিতর সুতানে কুণ্ডলী পাকানো বা খোলা অবস্থায় যে অঙ্গটি রয়েছে তাই ক্রোমাটিড তন্তু, এটি জীবের বৈশিষ্ট্য বহন করে পরবর্তী প্রজন্মে নিয়ে যায়। এই কোষে বা যে কোনো ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। এটা যে কোনো ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করতে থাকে। বুঝতে পারছো? নিউক্লিয়াস, ক্রোমাটিড তন্তু, নিউক্লিয়ার অন্ধ্র, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন ইত্যাদি। তাহলে আজকে আমরা যেটুকু পড়াইলাম একটু তোমরা পড়ো, বেশি পড়া তোমরা পারবে না। তিনটা টপিক আমরা পড়াইলাম, কোষ গহ্বর, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিওলাস, এই তিনটা জিনিস আমরা পড়িয়েছি। এখনই পড়ো, পড়ে পড়া দাও। তারপরে আমরা আরেকটু অল্প অংশ আছে, এটা পড়িয়ে দিলে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। জীবদেহ কোষের ভূমিকা। জীবদেহের মধ্যে যে কোষ আছে, কোষের ভূমিকা কি? কতগুলো কোষ একত্রিত হয়ে যখন একজনে কাজ করে তখন আমরা কি করি? তাকে কলা বা টিস্যু বলে। বিভিন্ন ধরনের কলা বা টিস্যু মিলে একটি তন্ত্র বা অঙ্গতন্ত্র গঠন করে। কোষের কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদানের বিষয়ে উল্লেখ করা হলো। বিভিন্ন ধরনের কলা, অনেকগুলো কোষ সম্মিলিতভাবে একটি কলাতন্ত্র গঠন করে। এক্ষেত্রে কলার অবস্থিত সকল কোষ এক ধরনের কাজ করে। পরিবহন, ভারসাম্য রক্ষা এবং দৃঢ়তা প্রদান করা হলো এদের কাজ। বিভিন্ন ধরনের কোষ বা কলা মিলিত হয়ে জীবদের অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে, যেমন মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল ইত্যাদি। আবার চোখ, কান, মুখ, হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎ, ইহা ইত্যাদিও প্রাণীর বিভিন্ন অঙ্গ। এই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন ধরনের কলা সম্বন্ধে গঠিত, আর বিভিন্ন কলা বা টিস্যু হলো বিভিন্ন ধরনের বা একই ধরনের কোষ নিয়ে গঠিত। দেহের গঠন। ক্ষুদ্র কোষ থেকে জীবদেহের সৃষ্টি হয়। এই কোষ থেকে জীবদেহের বৃদ্ধি ঘটে। খাদ্য উৎপাদন। সবুজ খাদ্য উৎপাদন করে। এই সবুজ উদ্ভিদের ক্লোরোপ্লাস্টের সাহায্যে খাদ্য উৎপাদন করে থাকে। এই খাদ্য কিন্তু কি করে? প্রাণী কোষ, প্রাণীরা কিন্তু এই খাদ্যগুলা কিন্তু গ্রহণ করে থাকে। সবুজ উদ্ভিদ ক্লোরোপ্লাস্ট এবং সূর্যের আলোর উপস্থিতিতে কি কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে সরকার যদি খাদ্য উৎপাদন করে। কি বলছে? কি বলছে? খাদ্য উৎপাদন। সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদন করতে পারে। সবুজ উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট নামক একটা প্লাস্টিক থাকে। সেই ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিক সূর্যের আলোর উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড পানি ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে থাকে। এই শর্করা জাতীয় খাদ্য কিন্তু আমরা পরবর্তীকালে কি করি? খেয়ে বেঁচে থাকি। শক্তি উৎপাদন। জীবের প্রধান জীবন ধারণে শক্তির প্রয়োজন হয়, খাদ্য থেকে জীব শক্তি পায়। কি বলছি? জীবের জীবন ধারণে শক্তির প্রয়োজন হয়, এই শক্তিটা কোথা থেকে পায়? খাদ্য থেকে জীব এই শক্তিটা কিন্তু পেয়ে থাকে। ঠিক আছে, দেখো তারপরে খাদ্য ও পানি সঞ্চয়। কিছু কিছু উদ্ভিদ কোষে পানি সঞ্চয় করে রাখে, আবার কোন কোন কোষ খাদ্য সঞ্চয় করে রাখে, খনি, মাংস, আলু ইত্যাদি এই ধরনের হয়। তারপর প্রয়োজন উৎসেচক এবং রস নিয়ন্ত্রণ। বিশেষ করে প্রাণীতে এক ধরনের কোষ দেখা যায় যাদের কাজ হলো প্রয়োজন উৎসেচক নিয়ন্ত্রণ, রস নিঃসরণ করা, পিত্তরস, ইনসুলিন, জারক রস ইত্যাদি। জারক রস এক ধরনের রস যেগুলা থেকে হরমোন সিক্রেশন হয়। এই হরমোনগুলো মূলত খাদ্য হজম করতে সাহায্য করে। তুমি একটু পড়ো কোনটা? পিত্তরস। পিত্তথলি থেকে যে রসটা বের হয় তাকে পিত্তরস বলে। ইনসুলিন, জারক রস এগুলো হরমোন জাতীয় রস, এগুলো খাদ্য হজমে সহায়তা করে।
তোমরা একটু পড়ো, আমাদের পড়া কিন্তু শেষ। এরপর যে আমরা পড়া নিব, তারপরে আমরা সৃজনশীল প্রশ্ন করাবো। তাহলে আজকে তোমাদের অনেকগুলো টপিকস পড়ানো হয়ে গেল। আচ্ছা, কি কি পড়াইলাম? কোষ গহ্বর পড়াইলাম, মাইটোকন্ড্রিয়া পড়াইলাম, নিউক্লিয়াস পড়াইলাম, আর জীব দেহে কোষের ভূমিকা পড়াইলাম। জীব দেহে কোষের ভূমিকা সবাই একটু পড়ো, সবাই একটু পড়ো। আমাদের সময় প্রায় শেষ, আর 10 মিনিট আছে, 10 মিনিট পড়লে আমাদের হয়ে যাবে মোটামুটি। ক্লিক করলে কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে? সবাই একটু পড়ো। যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো, যে স্যারের সমস্যা বুঝি না, বুঝিয়ে দেবো। ইনসুলিন এক ধরনের তরল পদার্থ, নাইট্রোজেন দ্বারা গঠিত, যেগুলোকে আমরা হরমোন বলি, বা এটা বিভিন্ন ধরনের স্বর্গ জাতীয় বস্তুকে হজম করতে সাহায্য করে। ইনসুলিন রক্তের মধ্যে থাকে। ইনসুলিনের কম বা বেশি হলে মানুষের ডায়াবেটিস নামক একটা রোগ হয়। খেয়াল করছো, বুঝছো না? সেটা ইনসুলিনের কারণে হয়। ওই যে অনেকে ডায়াবেটিস জন্য ইনজেকশন নেয়, সেটা ইনসুলিন নেয়, ঠিক আছে? তোমরা তো শুনে থাকবা ইনসুলিন কি করে। আমরা যে খাবার খাই, সেই খাবারটাকে হজম করতে না হলে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, চিনি পরিমাণ বেড়ে যায়। হয়েছে, সবার হয়েছে? হনিমনসা, হনিমনসা হলো একটা উদ্ভিদ যেগুলা দেহে কাটা থাকে, এবং তারা বিভিন্ন ধরনের রস সঞ্চয় করে রাখতে পারে। বুঝতে পারছো? তাহলে আমরা আজকে কি কি পড়াইলাম? কোষ গহ্বর পড়াইলাম নাকি? কি কি পড়াইলাম আমরা? কোষ গহ্বর, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, নিউক্লিয়াসের কি কি অংশ থাকে সেটা পড়াইলাম। আর তোমাদের এই নিউক্লিয়াসের চিত্রটা আমাদের হোমওয়ার্ক করতে হবে, সবাই আঁকা শিখতে হবে বিভিন্ন উপাদান। আর পড়ালাম হলো আমাদের জীব দেহে কোষের ভূমিকা, নাকি? আমরা একটু পড়ি, একটু মাইটোকন্ড্রিয়াটা একটু পড়ো, করে আমাকে একটু পড়া দাও আগে। আগে মাইটোকন্ড্রিয়াটা পড়াবা। সবাই পড়ো মাইটোকন্ড্রিয়া, সবাই মাইটোকন্ড্রিয়াটা পড়ো, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়াটা সবাই পড়ো। তারপর যাদের হয়েছে তারা নিউক্লিয়াসটা পড়ো, নিউক্লিয়াস।
বলছিলাম যে তো সন্ধ্যার পরে পড়তে হবে না, জানা তিনটা সাড়ে তিনটার দিকে হলে ভালো হতো। তাহলে আমাদের ক্লাসটা প্রায় শেষ, ঠিক আছে? আপনার ক্লাসটা প্রায় শেষ, টাইমও প্রায় শেষ, তোমরা এগুলো পড়ে আসবে, ঠিক আছে? আর এগুলো তোমরা পড়া এবং তোমাদের এই নির্দেশের চিত্র আকারে নিয়ে আসবে। নেক্সট ক্লাসে আমি চিত্র দেখবো এবং পড়া ধরবো, তারপরে পড়া, বুঝতে পারছো?